গত পর্বে আমি তোমাদের দেখিয়েছিলাম মাদুরাই থেকে আমরা কিভাবে রামেশ্বরম এসে পৌঁছেছিলাম। মাদুরাই শহরের বেশ কিছু সাইট সিন দেখে আর মাদুরাই থেকে রামেশ্বরম আসার পথে একটা খুব সুন্দর জায়গায় দুপুরে খাবার খেয়ে আমরা বিকেলবেলায় পৌঁছেছিলাম তামিলনাড়ু রাজ্যের একটা সাংস্কৃতিক শহর রামেশ্বরমে। রামেশ্বরমে পৌঁছাতে আমাদের দুপুর হয়ে গেছিল আর রামেশ্বরমে পৌঁছে আমরা উঠেছিলাম এই মিলন লজে। আর এই মিলন লজ থেকে শুরু করেছিলাম আমার রামেশ্বরমের এক নতুন ভ্রমণ কাহিনী, যেটা দেখাবো তোমাদের আজ এই পর্বে। আর সেই উদ্দেশ্য নিয়েই রামেশ্বরমে পৌঁছেই আমরা তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিলাম রামেশ্বরমের বেশ কিছু সাইট সিন দর্শন করব বলে। এখন আমরা দেখতে চলেছি তামিলনাড়ু রাজ্যে যে রামেশ্বরম শহর আছে, সে শহরে সে বিখ্যাত সব সাইট সিন দর্শন করতে বেরিয়ে পড়েছি। এখন বাজছে বিকেল ঠিক 3:15। আমরা অটোতে একটা অটো রিজার্ভ করে এগিয়ে চলেছি রামেশ্বরমের সমস্ত সাইট সিন করবো বলে। আজকে যে সমস্ত সাইট সিন আমরা ঘুরবো সে সমস্ত সাইট সিনের মধ্যে প্রধান আকর্ষণ আমাদের হচ্ছে ধনুষকুটি থেকে আমরা যে অ্যাডামস ব্রিজ আছে সে অ্যাডামস ব্রিজকে দেখবো। ধনুষকুটির পিছনে যে করুণ ইতিহাস আছে, একটা সময় ধনুষকুটি নগর ছিল, ধনুষকুটি সেখানে জনবসতি ছিল। ধনুষকুটি পর্যন্ত আগে ট্রেন চলাচল করত, কিন্তু আজ সেই ধনুষকুটি একটা ভগ্নস্থলে পরিণত হয়েছে। তার পেছনে যে ইতিহাস আছে, কী কারণে আজকে ধনুষকুটি একটা ধ্বংসস্থলে পরিণত হয়েছে, সেখানে গিয়ে আমি তোমাদের বলবো। আর ধনুষকুটি হচ্ছে ভারত মহাসাগর আর বঙ্গোপসাগর একটা মিলনস্থল, কেন্দ্রস্থল। সেই কেন্দ্রস্থলে গিয়ে আমরা সেই অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের যে শোভা সেটা দেখবো এবং তুলে নিয়ে আসবো আমার ক্যাটি লাইভ স্ট্রিম চ্যানেলে। আর সেই উদ্দেশ্য নিয়ে আমি বেরিয়েছি এই রামেশ্বরমের সাইট সিন করবো বলে। আর ধনুষকুটির সঙ্গে যে সমস্ত সাইট সিন আমরা ঘুরবো তার মধ্যে থাকছে রামেশ্বরমের মন্দির, থাকছে রাম মন্দির, থাকছে বিভীষণ মন্দির, থাকছে লক্ষণকুণ্ড, থাকছে রামকুণ্ড, থাকছে সীতাকুণ্ড সমেত আরও যে সমস্ত জনপ্রিয় সাইট সিন এখানে আছে সে সমস্ত সাইট সিন আমরা একটার পর একটা কভার করব এবং সেখানে গিয়ে আমাদের যা যা অভিজ্ঞতা হবে, যা যা এক্সপিরিয়েন্স হবে, সেগুলো সব তুলে নিয়ে আসবো ক্যাটি লাইভ স্ট্রিম চ্যানেলে। আর সেই উদ্দেশ্য নিয়ে আমরা এগিয়ে চলেছি আমাদের রামেশ্বরমের সাইট সিন করবো বলে। আমাদের লোকাল সাইট সিনের প্রথম সাইট সিন হচ্ছে বিভীষণ মন্দির। এই বিভীষণ মন্দির দিয়ে আমরা এই লোকাল সাইট সিন শুরু করতে চলেছি। এই বিভীষণ মন্দিরের পেছনে যে ইতিহাস আছে, কী কারণে বিভীষণ মন্দিরটা তৈরি হয়েছিল, সেটা ওইখানে গিয়ে আমি তোমাদের সংক্ষেপে জানিয়ে দেবো। এখন আপাতত চলেছি বিভীষণ মন্দির দেখতে। বিভীষণ মন্দির দিয়ে আমাদের লোকাল সাইট সিনটা শুরু করছি। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, আমরা মাদুরাই থেকে রামেশ্বরমে পৌঁছে সেখানকার বেশ কিছু সাইট সিন দর্শন করতে বেরিয়ে পড়েছি। আর রামেশ্বরমে যতগুলো সাইট সিন আমি দেখেছিলাম সেটা আমি দুটো পর্বে ভাগ করে দেখেছিলাম। আমরা যখন রামেশ্বরম পৌঁছেছিলাম তখন প্রায় 2টো বাজছিল। আর হোটেলে পৌঁছে ফ্রেশ ট্রেশ হয়ে বেরোতে আমাদের প্রায় 3:10-15 হয়ে গিয়েছিল। তাই গোটা রামেশ্বরমের যতগুলো সাইট সিন আছে সেটা কিন্তু আমাদের 3-4 ঘন্টার জন্য যথেষ্ট ছিল না, কারণ রামেশ্বরমে বেশ কিছু দর্শনীয় জায়গা আছে যেগুলো ঘুরতে গেলে প্রায় একদিন লেগে যাবার কথা। আর যেহেতু আমাদের পরদিন বাস ছেড়েছিল সকাল 10টার সময়, তাই আমাদের হাতে এই বিকেল 3টে থেকে প্রায় সন্ধে 7টা পর্যন্ত হাতে সময় ছিল সাইট সিন করবার। এবং সেই সময়ের মধ্যে আমরা দেখে নিয়েছিলাম বিভীষণ মন্দির, যেটা এখন আমরা যাচ্ছি। বিভীষণ মন্দির দর্শন করে আমরা গিয়েছিলাম ধনুষকুটি ছাড়িয়ে বঙ্গোপসাগর এবং ভারত মহাসাগরে যেখানে মিলনস্থল হয়েছে সেই মিলনস্থলের একদম কেন্দ্রবিন্দুতে। সেখান থেকে শ্রীলঙ্কার দূরত্ব খুবই কম এবং পুরাণ অনুসারে আমরা যেটা জানতে পেরেছি যে রামায়ণে রামচন্দ্র ওই ধনুষকুটির ভারত মহাসাগর আর বঙ্গোপসাগর যেখানে মিলনস্থল, সেই মিলনস্থল থেকে
সেতু রচনা করে শ্রীলঙ্কায় গিয়েছিলেন, আর সে সেতুটা এখনও দেখা যায়। তো সেই মিলনস্থলে কেন্দ্রবিন্দুতে আমরা গিয়েছিলাম, দেখাবো আজকে তোমাদের সেই ভিডিও। আর সেখান থেকে আমরা এসছিলাম ধনুষকুটি গ্রামে। আজকে বর্তমানে ধনুষকুটি কী পর্যায়ে আছে, তার অবস্থা কীরকম, সব কিছু দেখাবো, সব কিছু পর্যালোচনা করব। ধনুষকুটির পেছনে যে ভয়ানক ইতিহাস লুকিয়ে আছে সেটা সেখানে গিয়ে তোমাদের জানাবো। আর ধনুষকুটি দর্শন করে আমরা চলে এসেছিলাম রামেশ্বরমের আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ সাইট সিন, যার মধ্যে একটা হচ্ছে লক্ষণ তীর্থম। সেখানে পুকুর আছে, তাছাড়া লক্ষণ, রাম এবং সীতার মূর্তি আছে। সেই লক্ষণ তীর্থম দর্শন করে আমরা গিয়েছিলাম এই রামেশ্বরমের একজন খুব বিখ্যাত ব্যক্তি, বিখ্যাত বিজ্ঞানী, আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি স্যার APJ আব্দুল কালামের বাড়ি। আর তারপর দেখেছিলাম পঞ্চমুখী হনুমানের মন্দির সমেত আরও একটা দুটো মন্দির। তো আপাতত এখন চলেছি রামেশ্বরমে সেই বিভীষণ মন্দিরে। দেখতে পাচ্ছ সেই বিভীষণ মন্দিরের রাস্তায় উঠে পড়েছি। দুধারের সমুদ্র এখন শুকিয়ে গেছে, কিন্তু বর্ষাকালে এলে কিন্তু তোমরা এখানে জল, সমুদ্রের জল এই অবধি চলে আসে, দেখতে পাবে সেটা। আমরা যেহেতু বর্ষাকালে যাইনি, সেহেতু এখানে সমুদ্র শুকিয়ে গিয়েছিল। তো এখন চলেছি, দেখতে পাচ্ছ সেই রামেশ্বরমের বিখ্যাত বিভীষণ মন্দিরে। চলো জেনে নেওয়া যাক এই বিভীষণ মন্দির সম্পর্কে কিছু তথ্য বা ইনফরমেশন। এই বিভীষণ মন্দিরটি প্রায় 500 থেকে 1000 বছর আগে নির্মিত করা হয়েছিল বলে অনুমান করা হয়। প্রধান মূর্তি রামকে এখানে একটি ধনুক বা কোথান্ডাম হিসেবে চিত্রিত করা হয়েছে, আর সেই জন্য এই মূর্তিটির নাম হয়েছে কোথান্দার রামস্বামী মন্দির। মন্দিরটি সেই জায়গা বলে বিশ্বাস করা হয় যেখানে রাবণের ছোট ভাই বিভীষণ রাম এবং তার বানর সেনাবাহিনীর কাছে আশ্রয় চেয়েছিলেন। সীতা অপহরণের পর বিভীষণ রাবণকে বলেছিলেন সীতাকে যেন রামের কাছে ফিরিয়ে দেওয়া হয়, কিন্তু রাবণ বিভীষণের সেই উপদেশে কান দেননি, যার ফলে বিভীষণ লঙ্কা থেকে পালিয়ে রামের সেনাবাহিনীতে যোগ দেন। বিভীষণ রামের কাছে আত্মসমর্পণ করলে বানর সেনারা রামকে বিভীষণকে গুপ্তচর বলে বিশ্বাস না করার জন্য অনুরোধ করেন। রাম হনুমানের পীড়াপিড়িতে বিভীষণকে গ্রহণ করেছিলেন এই বলে যে তার কাছে আত্মসমর্পণকারীদের রক্ষা করা তার কর্তব্য। আরও বলা হয় যে রাবণ বধের পর রাম ঠিক এই স্থানে বিভীষণের জন্য পট্টাভিষেকম বা রাজ্যাভিষেক করেছিলেন। এই মুহূর্তে এখন আমরা আছি রামেশ্বরমের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সাইট সিনে, যার নাম হচ্ছে বিভীষণ মন্দির। সেই বিভীষণ মন্দিরে এইমাত্র এসে পৌঁছালাম। চারদিকে যেদিকে তাকাচ্ছি শুধু ধুলো করছে, বালির স্তর, বালির চর। এখানে আগে সমুদ্র ছিল, সমুদ্র শুকিয়ে এখানে বালিতে পরিণত হয়েছে। সমুদ্র অনেক দূর সরে গেছে এখান থেকে, মানে দুপাশে সমুদ্র ছিল, পরিষ্কার বুঝতে পারা যাচ্ছে। আমার পিছনে দেখো বালির স্তর পড়ে গেছে, আর ওইদিকে বালির স্তর আছে দুদিকেই, কিন্তু মানে যেদিকে দেখা যাচ্ছে বালির স্তর, সমুদ্র শুকিয়ে এখানে বালি হয়ে বালিতে পরিণত হয়েছে। আর বিভীষণ মন্দির এসেছে। বিভীষণ মন্দির একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সাইট সিন রামেশ্বরমে। দেখাচ্ছি তোমাদের রামেশ্বরম থেকে এই বিভীষণের মন্দির। রাবণ বধের পর রাম ঠিক এই জায়গাটাতেই বিভীষণকে লঙ্কার রাজা হিসেবে ঘোষণা করেছিলেন। আর এই গোটা কাহিনীটি এই মন্দিরের ভেতরে সমগ্র দেওয়াল জুড়ে চিত্রকর্মের আকারে চিত্রিত করা আছে। সেটা আপনারা যখন মন্দিরের ভেতরে যাবেন সে মন্দিরের ভেতরে দেওয়ালে দেখতে পাবেন। এখন আমি এই মুহূর্তে আছি বিভীষণ মন্দিরে। ধনুষকোটি যাওয়ার পথে যারা আপনার ধনুষকোটি যাওয়ার পথে বিভীষণ মন্দিরে পড়লে অবশ্যই দেখে নিতে হবে এই বিভীষণ মন্দির। ধনুষকোটি যাওয়ার পথে কথিত আছে রাম রাবণকে বধ করার পর এই জায়গায় বিভীষণের নামে এই মন্দিরটা স্থাপন করেছিলেন বলে এই মন্দিরটার নামকরণ হয়েছে বিভীষণ মন্দির। আর রামচন্দ্র রাবণ বধ করার পর নাকি এই জায়গায় বিভীষণকে লঙ্কার দায়িত্বভার দিয়েছিলেন, আর তখনই
এই মন্দিরটা নির্মাণ করা হয়েছিল। বিভীষণ মন্দিরের ভেতরে আপনারা রামচন্দ্র, লক্ষ্মণ, সীতা দেবী, হনুমান ও বিভীষণের বিগ্রহ দেখতে পাবেন। এখানে একটা কথা বলে রাখছি, এই মন্দিরের ভেতরে চত্বরে বা ভেতরের মধ্যে মোবাইল কিন্তু একদম সম্পূর্ণরূপে নিষিদ্ধ। আমি তাই বাইরে থেকে ভিডিওটা করছি, মোবাইল নিয়ে ভেতরে যেতে পারছি না, আর বাইরে থেকে দেখাচ্ছি বিভীষণ মন্দিরের ভিডিও। এখন এই মুহূর্তে আছি আমি ধনুষকোটি যাওয়ার পথে সেই বিখ্যাত বিভীষণ মন্দিরে, রামেশ্বরম থেকে প্রণীত ব্যানার্জি। তামিলনাড়ু রাজ্যের রামেশ্বরমের কোথান্দা রামস্বামী মন্দির হল হিন্দু দেবতা রামের উদ্দেশ্যে নিবেদিত একটি হিন্দু মন্দির। মন্দিরটি বৈষ্ণব ঐতিহ্যের 108টি অভিমান ক্ষেত্রের মধ্যে একটি শ্রেণীবদ্ধ। রামেশ্বরম থেকে 13 কিলোমিটার বা 8.1 মাইল দূরে অবস্থিত এই মন্দিরটি। এই মন্দিরটি রামেশ্বরম দ্বীপের একদম দক্ষিণ প্রান্তে অবস্থিত। এই মন্দিরটি একমাত্র ঐতিহাসিক স্থাপনা যা 1964 সালে ধনুষকোটিতে যে ঘূর্ণিঝড় হয়েছিল সে ঘূর্ণিঝড়ে ভেসে গিয়েছিল। এই মন্দিরে রাম, লক্ষ্মণ, সীতা, হনুমান এবং বিভীষণ দেবতা রয়েছেন। এই মন্দিরটি সমুদ্র দ্বারা বেষ্টিত এবং একটি পর্যটক আকর্ষণ হিসেবে এখনও রয়ে গেছে। আপনারা ইচ্ছা করলে রামেশ্বরম থেকে এই মন্দিরে খুব সহজেই পৌঁছাতে পারবেন। ভীষণ মন্দির দর্শন শেষ। এবার আমরা যাব আর একটা খুব সুন্দর সাইট সিন রামেশ্বরমের ধনুষকোটি দেখাবো। ধনুষকোটির আজকের অবস্থা, বর্তমান চিত্র কীরকম দেখাবো। ভারত মহাসাগর এবং বঙ্গোপসাগরের মিলনস্থলের ভিডিও, আর সেই উদ্দেশ্য নিয়ে এখন আমরা এগিয়ে চলেছি ধনুষকোটির উদ্দেশ্যে। প্রসঙ্গত একটা কথা বলে রাখছি, এই যে আমরা এইমাত্র বিভীষণ মন্দিরটা দেখলাম, আর বিভীষণ মন্দিরটা দেখে যে রাস্তার উপর দিয়ে যাচ্ছি, দেখুন দুধারে বালিস্তর দেখা যাচ্ছে। এখানে কিন্তু দুদিকে কিন্তু দু ধরনের সমুদ্র আছে। একটা হচ্ছে আপনার বঙ্গোপসাগর আর ডান দিকে আছে মান্নার উপসাগর। অনেকে হয়তো জানেন না, কিছু অজানা তথ্য এই বিভীষণ মন্দির সম্পর্কে জানিয়ে রাখছি। এই বিভীষণ মন্দিরটি বঙ্গোপসাগর এবং মান্নান উপসাগর দ্বারা বেষ্টিত একটি দ্বীপে অবস্থিত হিন্দু মন্দির, এবং এই মন্দিরটি রামেশ্বরম থেকে 13 কিলোমিটার বা 8.1 মাইল দূরে অবস্থিত। যখন ধনুষকোটি 1964 সালের রামেশ্বরম ঘূর্ণিঝড় দ্বারা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল, তখন এই মন্দিরটি একমাত্র কাঠামো ছিল যা টিকে ছিল। স্বামী বিবেকানন্দ শিকাগোতে তার ঐতিহাসিক সফরের পর এই স্থানটি পরিদর্শন করেছিলেন বলে জানা যায়। আর রামেশ্বরমের যখন সেতু সমুদ্রণ প্রকল্প প্রস্তাবিত করা হয়েছিল, সেই সেতু সমুদ্রণ প্রকল্পে এই বিভীষণ মন্দিরকে প্রথমে ভেঙে ফেলার প্রস্তাব দেওয়া হয়েছিল, কিন্তু সেটা পরে গৃহীত হয়নি এবং এই মন্দিরটিকে আগের অবস্থাতেই রেখে দেওয়া হয়েছিল এবং পরে এই মন্দিরটি আরও সংস্কার কার্য করা হয়েছিল। তো এই ছিল কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন বা তথ্য বিভীষণ মন্দির সম্পর্কে। আর সেই বিভীষণ মন্দির দর্শন করে আমরা এখন এগিয়ে চলেছি ধনুষকোটি সমুদ্র সৈকতের রাস্তা দিয়ে ধনুষকোটির দিকে। ধনুষকোটি সমুদ্র সৈকত রামেশ্বরম দ্বীপের অগ্রভাগে অবস্থিত। এই সৈকতে বঙ্গোপসাগর এবং ভারত মহাসাগরের মান্নান সাগরের উপসাগর মিলিত হয়েছে, যা তামিল ভাষায়
আরিচল মুনাই নামে এখানে পরিচিতি লাভ করেছে। 1964 সালের আগে ধনুষ্কোটি এখানে একটি ব্যস্ত জনাকীর্ণ শহর ছিল। ধনুষ্কোটি সমুদ্র সৈকত প্রতিদিন হাজার হাজার পর্যটককে আকর্ষণ করে এখানে টেনে নিয়ে আসে। 1964 সালে ধনুষ্কোটি একটি ঘূর্ণিঝড় দ্বারা আঘাতপ্রাপ্ত হয়েছিল এবং এটি প্রায় ধ্বংস হয়ে গিয়েছিল। এটি একটি ভূতের শহর হিসেবে এখানে বিবেচিত হয়, কারণ জায়গাটি এখন এখানে বসবাসের অযোগ্য হয়ে উঠেছে। অনেক পর্যটক এখনও ধনুষ্কোটি সমুদ্র সৈকতে যান। সৈকতের প্রধান আকর্ষণ হল রাম সেতু ভিউ পয়েন্ট। এটি এখানে অ্যাডামস ব্রিজ নামেও পরিচিতি লাভ করেছে। আর এই অ্যাডামস ব্রিজ বা রাম সেতু ভিউ পয়েন্ট, যা হিন্দু কিংবদন্তি অনুসারে ভগবান রামের জন্য বানর বাহিনী দ্বারা নির্মিত করা হয়েছিল বলে বিশ্বাস করা হয়। এই ধনুষ্কোটি সমুদ্র সৈকত ন্যাশনাল হাইওয়েটি 9.5 কিলোমিটার দীর্ঘ রাস্তা সম্পন্ন করেছে। মুকুন থারায়ার চাথিরাম থেকে ধনুষ্কোটি পর্যন্ত 5 কিলোমিটার এবং ধনুষ্কোটি থেকে আরিচামুনাই পর্যন্ত 4.5 কিলোমিটার এখানে দীর্ঘ রাস্তা আছে। 2016 সাল পর্যন্ত ধনুষ্কোটি পায়ে হেঁটে সমুদ্রের ধারে বা জিপে পৌঁছাতে হতো। 2016 সালে মুকুন্দ রায়ার চাথিরাম গ্রাম থেকে একটি রাস্তা ধনুষ্কোটি পর্যন্ত তৈরি করা হয়েছিল। একটি মিটার গেজ রেল লাইন ভারতের মূল ভূখণ্ডের মণ্ডপমকে ধনুষ্কোটির সাথে সংযুক্ত করেছে। 1964 সালের ঘূর্ণিঝড়ের আগে এখানে বোট মেল এক্সপ্রেস ট্রেন চেন্নাই এগমোর থেকে ধনুষ্কোটি পর্যন্ত চলাচল করত। 1964 সালের ধনুষ্কোটি ঘূর্ণিঝড়ের সময় পাম্বান থেকে ধনুষ্কোটি পর্যন্ত মিটার গেজ শাখা লাইনটি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গিয়েছিল। 2003 সালে দক্ষিণ রেলওয়ে রামেশ্বরম থেকে ধনুষ্কোটি পর্যন্ত 16 কিলোমিটার বা 9.9 মাইল রেল লাইন পুনঃস্থাপনের জন্য রেলপথ মন্ত্রকের কাছে একটি প্রকল্প প্রতিবেদন পাঠায়। পরিকল্পনা কমিশন 2010 সালে ধনুষ্কোটি এবং রামেশ্বরমের মধ্যে একটি নতুন রেল লাইনের সম্ভাবনা খতিয়ে দেখে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে সেই পরিকল্পনাটি এখনও পর্যন্ত বাস্তবায়িত করা সম্ভব হয়নি। অর্থাৎ রামেশ্বরম থেকে আপনাদের এই ধনুষ্কোটিতে আসতে হলে একমাত্র মাধ্যম হচ্ছে এই সড়ক মাধ্যম। এই সড়ক বা রাস্তার মাধ্যমে কিন্তু আপনাদের বাসে করে হোক বা অটোতে করে হোক বা প্রাইভেট গাড়িতে করে হোক রামেশ্বরম থেকে ধনুষ্কোটি আসতে হবে। আপনারা যদি রেলপথে আসতে চান তো সেটা আগে ছিল, কিন্তু 1964 সালে ঘূর্ণিঝড়ের পর সেটা বাস্তবে কিন্তু এখন অবধি সম্ভব হয়ে ওঠেনি। তবে ভবিষ্যতে রামেশ্বরম থেকে ধনুষ্কোটি পর্যন্ত আবার রেল চলাচল সম্ভব হতে পারে এবং সে পরিকল্পনা করা হচ্ছে। রামেশ্বরমের আশেপাশের এলাকা উচ্চ তীব্রতার জিওমরফিক কার্যকলাপের জন্য প্রবল। ভারতের ভূতাত্ত্বিক জরিপ দ্বারা পরিচালিত একটি বৈজ্ঞানিক সমীক্ষা ইঙ্গিত দেয় যে ধনুষ্কোটির দক্ষিণ অংশ মান্নান উপসাগরের মুখোমুখি 1948 এবং 1949 সালে প্রায় 5 মিটার বা 16 ফুট পর্যন্ত ডুবে গিয়েছিল। এর ফলস্বরূপ উত্তর থেকে দক্ষিণে প্রায় 7 কিলোমিটার প্রসারিত হয়ে ভূমির একটি অংশ সমুদ্রের নিচে এখন তলিয়ে গেছে। 17 ডিসেম্বর 1964 সাল দক্ষিণ আন্দামান সাগরে 5 ডিগ্রি নর্থ এবং 93 ডিগ্রি ইস্ট এর উপর একটি গ্রীষ্মমণ্ডলীয় নিম্নচাপ তৈরি হয়েছিল। 19 ডিসেম্বর এটি একটি ঘূর্ণিঝড়ে পরিণত হয়। 1964 সালের 21 ডিসেম্বরের পর থেকে এটি প্রতিদিন 400 থেকে 500 কিলোমিটার প্রতি ঘন্টা হারে প্রায় সরল রেখায় পশ্চিম দিকে সরে যায়। 22 ডিসেম্বর এটি শ্রীলঙ্কার ভাবুনিয়া অতিক্রম করে
এবং 23শে ডিসেম্বর 1964 সালের গভীর রাতে ধনুষ্কটিতে ল্যান্ডফল করে। সেই সময় আনুমানিক বাতাসের গতিবেগ ছিল 280 কিলোমিটার প্রতি ঘন্টা বা 170 মাইল প্রতি ঘন্টা এবং জোয়ারের তরঙ্গ ছিল 7 মিটার বা 23 ফুট পর্যন্ত উচ্চতা। 23শে ডিসেম্বর 1964 সালের ঘূর্ণিঝড়ে আনুমানিক প্রায় 1800 জনের মৃত্যু হয়েছিল, যার মধ্যে পাম্বান ধনুষ্কটি প্যাসেঞ্জার ট্রেনের 115 জন যাত্রী ছিল। পুরো শহরকে ঢেলে সাজানো হয় এবং মাদ্রাজ সরকার ধনুষ্কটিকে একটি ভূতের শহর হিসেবে ঘোষণা করে এবং সেটি আজও বসবাসের অযোগ্য হয়ে রয়েছে। প্রসঙ্গত একটা কথা বলে রাখছি, 2004 সালের ডিসেম্বরে যে মারাত্মক ঘূর্ণিঝড় হয়েছিল সেটা ছিল এই ধনুষ্কটির 40তম বার্ষিকী। আর এই 40তম বার্ষিকীতে 2004 সালে যে ডিসেম্বর মাসে ঘূর্ণিঝড়টা হয়েছিল তাতে ধনুষ্কটির চারপাশের সমুদ্র উপকূলরেখা প্রায় 500 মিটার সরে গিয়েছিল এবং বিশাল সুনামি ঢেউ উপকূলে আঘাত করার আগে সংক্ষিপ্তভাবে শহরের নিমজ্জিত অংশটি উঠে এসেছিল এবং পরে আবার তা ডুবে যায়। পম্বন দ্বীপের পূর্ব প্রান্তে এই ধনুষ্কটি গ্রামটি অবস্থিত। 1964 সালের ডিসেম্বরের ঘূর্ণিঝড়ে ধ্বংসের আগে এটি একটি সমৃদ্ধ জনপদ এবং তীর্থস্থানের একটি বিশিষ্ট স্থান ছিল। এটি আকার এবং জনসংখ্যার দিক থেকে রামেশ্বরমের প্রতিদ্বন্দ্বী ছিল। 1964 সালের ডিসেম্বরের ঘূর্ণিঝড় শহরটিকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়েছিল এবং 2000-এরও বেশি প্রাণ গিয়েছিল সেই ঘূর্ণিঝড়ে। বিদ্যুৎ সরবরাহ ও যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণরূপে বিপর্যস্ত হয়ে পড়েছিল। বাড়িঘর, মন্দির, গির্জা, ডিসপেন্সারি এবং ধর্মশালাগুলি ধ্বংস হয়ে গিয়েছিল এবং একটি ভূতের শহর ছাড়া আর সেখানে কিছুই ছিল না। ধনুষ্কটি ভিত্তিক কিছু ধর্মশালা এবং একটি বিশিষ্ট মঠকে রামেশ্বরমে স্থানান্তরিত করা হয়েছে, কিন্তু ধনুষ্কটিকে কখনোই আর পুনর্নির্মাণ করা যায়নি। ঘূর্ণিঝড় আঘাত না হওয়া পর্যন্ত ধনুষ্কটি পাম্বন এবং মূল ভূখণ্ডের সাথে রেল ও সড়কপথে ভালোভাবে সংযুক্ত ছিল। স্টেশনের ধ্বংসাবশেষ এবং রেলওয়ে ট্র্যাকটি অস্পৃশ্য রাখা হয়েছে, যার ফলে এই ভূতের শহরটিকে একটি জনপ্রিয় পর্যটন গন্তব্যে পরিণত করা হয়েছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা এখন ঠিক চলে এসেছি সেই ধনুষ্কটি গ্রামের কাছেই। দেখতে পাচ্ছ পাশেই রয়েছে আমাদের সেই ধনুষ্কটি গ্রাম, যে ধনুষ্কটি সম্পর্কে এত আলোচনা করছিলাম। দেখো সেই রেলওয়ে স্টেশনকে দেখা যাচ্ছে। এই অবধি আগে ট্রেন আসতো, ট্রেন চলাচল করতো। এটা খুব সুন্দর জনবসতি ছিল এখানে, আজ আর কিচ্ছু নেই। সেই ধনুষ্কটি গ্রামকে পাশে রেখে আমরা এগিয়ে চলেছি ভারত মহাসাগর আর বঙ্গোপসাগরের মিলনস্থলের দিকে। আমরা আসবো এই ধনুষ্কটি গ্রামে আবার একটু পরে। আমরা এখন যাচ্ছি এখান থেকে 2 থেকে 3 কিলোমিটার দূরে, যেখানে ভারত মহাসাগর এবং বঙ্গোপসাগর মিলিত হয়েছে, সেই জায়গাটা দেখতে যাচ্ছি। আমি দেখো ধনুষ্কটি গ্রামের জেলেদের দোকানপত্র সাজিয়ে বসে আছে। এখানে শুধুমাত্র মৎস্যজীবী জেলেরাই থাকে, সাধারণ মানুষ এখানে থাকে না। এখানে বসবাসের অযোগ্য হয়ে গেছে সেই ঘূর্ণিঝড়ের পর থেকে। আর এখানে কিন্তু যে কোনো মুহূর্তে সামুদ্রিক ঘূর্ণিঝড় আছড়ে পড়তে পারে, সেই ভয়ে এখানে আর কোনো লোকজন এখানে জনবসতি গড়ে তুলতে পারেনি। তো আমরা এখন ধনুষ্কটি গ্রামকে পাশে রেখে ধনুষ্কটি গ্রামকে দেখতে দেখতে এগিয়ে চলেছি ভারত মহাসাগর আর বঙ্গোপসাগরের মিলনস্থলের দিকে। আর সেই জায়গাটা দেখে আমরা এই ধনুষ্কটিতে আসবো এবং সেই জায়গার ভিডিও দেখব। সেই জায়গাটা এখন বর্তমানে ধনুষ্কটির অবস্থা কীরকম, কী জায়গা আছে, সব কিছু দেখাবো তোমাদের। তো আপাতত চলেছি এখন আরও ধনুষ্কটি ছাড়িয়ে ভারত মহাসাগর এবং
বঙ্গোপসাগরের মিলনস্থলের দিকে, যেটাকে বলা হয় রাম সেতু ভিউ পয়েন্ট, এবং সেটাই হচ্ছে ভারতের শেষ অংশ। ওর পর আর ভারতের কোনো অংশ নেই, আর কিছু দূর গেলেই শুরু হয়ে যাবে শ্রীলঙ্কা। আর সেখানেই এখন যাচ্ছি আমরা, দেখাতে চলেছি পম্বন দ্বীপের ধনুষকুটিতে অবস্থিত রাম সেতু ভিউ পয়েন্ট। একটু আগে আমরা এইমাত্র ধনুষকুটি ক্রস করে এলাম, এখন এগিয়ে চলেছি ভারত মহাসাগর আর বঙ্গোপসাগরের মিলনস্থলের দিকে, যেখান থেকে আমাদের রামায়ণের রামচন্দ্র সীতাকে লঙ্কার রাবণের হাত থেকে উদ্ধার করার জন্য রাম সেতু রচনা করেছিলেন, রাম সেতু নির্মাণ করেছিলেন। সেই পয়েন্টে এখন যাচ্ছি। দেখতে পাচ্ছি আমরা এখন আছি ভারত মহাসাগর আর বঙ্গোপসাগরের মিলনস্থলের একদম কেন্দ্রবিন্দুর কাছাকাছি জায়গায়, যেটা ধনুষকুটি থেকে 2 থেকে 3 কিলোমিটার দূর অবস্থিত। আর প্রসঙ্গত বলে রাখি, এখান থেকে শ্রীলঙ্কা কিন্তু কাছে, এই ধনুষকুটি থেকে শ্রীলঙ্কা মাত্র 22 কিলোমিটার। আর এই ধনুষকুটি থেকে কিন্তু আমরা অ্যাডামস ব্রিজকে দেখতে পাবো, অর্থাৎ যে অ্যাডামস ব্রিজ মানে কথিত আছে যে রামচন্দ্র সীতাকে উদ্ধার করার জন্য যে ব্রিজটা তৈরি করেছিলেন, সেই ব্রিজটাই ধনুষকুটি থেকে তৈরি করা হয়েছিল সেটা, এবং ধনুষকুটি থেকে সে ব্রিজটা দেখতে পাওয়া যায়, সেটাই কিন্তু হচ্ছে অ্যাডামস ব্রিজ। আমরা এখন চলেছি সেই ধনুষকুটির একদম মানে শেষ পয়েন্টে। ধনুষকুটি ক্রস করে চলে এসেছি। আর ধনুষকুটির পেছনে যে ইতিহাস আছে, যে 1964 সালে যে বিশাল একটা ঝড় হয়েছিল রাতের বেলায়, আর তখন যে বিজ্ঞান এত উন্নত ছিল না, সায়েন্স এত উন্নত ছিল না বলে তখন মানুষ বুঝতে পারেনি ঝড়টা যে কখন আসবে। আর সেই ঝড়ে কিন্তু প্রচুর মানুষ মারা গিয়েছিল। আর সেই স্মৃতি আজ ধনুষকুটি একটা ভগ্নস্থলে পরিণত হয়েছে। আর সেই স্মৃতি এখনও কিন্তু বহন করে চলেছে এই ধনুষকুটি। আর এই ধনুষকুটি পর্যন্ত একটা সময় ট্রেন চলাচল করতো, সেটা দেখালাম তোমাদের। রেলওয়ে স্টেশন লেখা আছে, রেলওয়ে স্টেশনটা কোথায় আছে সেটা দেখালাম। একটা চার্চ ছিল, সেই চার্চটা কিন্তু প্রচণ্ড জলোচ্ছ্বাসে আজ ভগ্নস্থলে পরিণত হয়েছে। এবার সেটা পেছনে যে কী কারণে হয়েছিল সেটা আমি সেখানে গিয়ে তার একটা সংক্ষিপ্ত বিবরণের মাধ্যমে সেটা জানাবো তোমাদের। তো আপাতত চলেছি একদম ধনুষকুটি ক্রস করে ভারত মহাসাগর আর বঙ্গোপসাগরের মিলনস্থলের একদম কেন্দ্রবিন্দুতে, যেখান থেকে আমাদের রামায়ণের রামচন্দ্র সীতাকে উদ্ধার করার জন্য সেতু রচনা করেছিলেন সমুদ্র উপর দিয়ে। সেই সেতু আমরা দেখবো এখানে ধনুষকুটি থেকে, যেটা এখন অ্যাডামস ব্রিজ নামে পরিচিত। এগিয়ে চলেছি ধনুষকুটি ক্রস করে একদম ভারত মহাসাগর এবং বঙ্গোপসাগরের মিলনস্থলের দিকে। ধনুষকুটি পেরিয়ে গেছি আমরা, আর এগিয়ে চলেছি রাম সেতু ভিউ পয়েন্টের দিকে, যেখানে বঙ্গোপসাগর এবং ভারত মহাসাগর মিলিত হয়েছে। সেই পয়েন্টের দিকে যাচ্ছি। আমার ডান দিকে আছে বে অফ বেঙ্গল, যেটাকে বলা হয় বঙ্গোপসাগর, আর বাঁ দিকে আছে ইন্ডিয়ান ওশেন, যেটাকে বলা হয় ভারত মহাসাগর। এবার এই দুটো মহাসাগর চিনবে কী করে? ভারত মহাসাগরের রঙটা লক্ষ্য করলে দেখবে একটু ডিপ লাল হবে, ডিপ নীল কালারের হবে, কালচে নীল হবে। এটা হচ্ছে ভারত মহাসাগরের লক্ষণ। আর বঙ্গোপসাগরের যে কালারটা হবে সেটা হবে হালকা নীল। সেটা সমুদ্র দিকে তাকালে বুঝতে পারবে যে কোনটা বঙ্গোপসাগর আর কোনটা ভারত মহাসাগর। मौसम प्यार का रंग बदलता रहे, यूं ही चलता रहे, तेरे मेरे प्यार का कारवां। मौसम प्यार का रंग बदलता रहे, यूं ही चलता रहे,
বেশ কিছুক্ষণ অটো জার্নি করে আমরা বিভীষণ মন্দির থেকে এসে পৌঁছেছিলাম ধনুষকোটির একদম শেষ প্রান্তে, অর্থাৎ যেটাকে বলা হয় রাম সেতু ভিউ পয়েন্ট। এখানে আসার দুটো উদ্দেশ্য আছে। এক নম্বর উদ্দেশ্য হচ্ছে ভারত মহাসাগর এবং বঙ্গোপসাগর, দুটো সাগর এই জায়গাটাতেই ঠিক মিলিত হয়েছে সেটা দেখা। আর এটাই হচ্ছে ভারতের একদম শেষ বিন্দু। এরপর আর ভারতবর্ষে কোনো অংশ নেই। এরপর শ্রীলঙ্কা শুরু হয়ে গেছে। সেটা দেখার জন্য এখানে প্রচুর পর্যটক, বহু মানুষ প্রতি বছর আসেন এখানে। আর 3 নম্বর কারণ হচ্ছে এখান থেকে রাম সেতুকে খুব ভালোভাবে দেখা যায়। পুরাণে রামচন্দ্র যে সেতু নির্মাণ করে শ্রীলঙ্কায় গিয়েছিলেন সেটাকে উদ্ধার করার জন্য, সেটা এখান থেকেই নির্মাণ করেছিলেন বলে বিশ্বাস করা হয়। তো সেই সেতুটা এখানে এলে আপনারা দেখতে পাবেন। তো বন্ধুরা, যে রাম সেতু দেখতে আমরা এত দূর এসছি, সেই রাম সেতু সম্পর্কে কিছু তথ্য বা ইনফরমেশান চলুন জেনে নেওয়া যাক। রামায়ণের পুরাণে উল্লেখ আছে, লঙ্কা রাজা রাবণ রামের স্ত্রী সীতাকে অপহরণ করে তার রাজ্যে নিয়ে যায়। সীতাকে উদ্ধারের জন্য লঙ্কায় অভিযান চালান রামচন্দ্র, কিন্তু সেই অভিযানে সমস্যা হয়ে দাঁড়ায় সমুদ্র। লঙ্কায় যেতে সমুদ্র পাড়ি দেওয়া রামের বিশাল সেনাবাহিনীর কাছে ছিল অসম্ভব একটি কাজ। ফলে রামচন্দ্রের অনুরোধে বানর সেনারা লঙ্কার রাক্ষসরাজ রাবণের রাজ্যে প্রবেশ করতে বানায় ভাসমান এক সেতু। মহাকাব্য রামায়ণে বলা হয়েছে, হাজার হাজার বছর আগে ভগবান রামচন্দ্র এবং তার বানর সেনা এই সেতু বানিয়েছিল। এই পথ দিয়ে বানর সেনারা রামের স্ত্রী সীতাকে উদ্ধার করার জন্য লঙ্কায় প্রবেশ করেছিল। প্রাচীন মহাকাব্যের ঘটনার সত্যতা নিয়ে অনেকদিন ধরেই রয়েছে নানা মত, কিন্তু সেখানে বর্ণিত এই রাম সেতুর অস্তিত্ব কিন্তু সত্যিই আছে। বর্তমান ভারত থেকে শ্রীলঙ্কা পর্যন্ত সমুদ্রের বুকে এখনও মাথা উঁচু করে রয়েছে এই সেতু। আর এই সেতুর নামই হচ্ছে রাম সেতু বা অ্যাডামস ব্রিজ, যেটা দেখার জন্য হাজার হাজার লোক এখানে প্রতি বছর আসেন। আর বর্তমানে এই রাম সেতুই হচ্ছে ভারত ও শ্রীলঙ্কার সীমারেখা। অর্থাৎ এই রাম সেতুর একদিকে রয়েছে আমাদের দেশ ভারতবর্ষ, আর অন্যদিকে রয়েছে শ্রীলঙ্কা দেশ। একদিকে বঙ্গোপসাগর এবং অন্যদিকে ভারত মহাসাগরের সীমানায় অবস্থিত রাম সেতু ভিউ পয়েন্টে এখন আমি দাঁড়িয়ে আছি। এই জায়গাটা একসময় ব্যবসায়ী এবং তীর্থযাত্রীদের উভয়ের জন্য একটি গুরুত্বপূর্ণ বন্দর হিসেবে কাজ করত। শ্রীলঙ্কার একটি শহর তালাইমান্নার ও ধনুষকোটির মধ্যে এখানে ফেরি পরিষেবা উপলব্ধ ছিল। এইখান থেকে এই ফেরিগুলো এক দেশ থেকে অন্য দেশে সাগর পাড়ি দিয়ে পণ্য ও যাত্রী উভয়ই পরিবহন করত। ধনুষকোটি শহরে আগত সমস্ত ভ্রমণকারীদের প্রয়োজনীয় সব ধরনের সুযোগ সুবিধা ছিল। এখানে ছিল হোটেল এবং ধর্মশালা। এছাড়া তীর্থযাত্রী, ভ্রমণকারী এবং ব্যবসায়ীদের জন্য এখানে একটা সময় অনেক দোকানপত্র ছিল। সামনের দিকে এগোচ্ছি আর দেখাচ্ছি এই জায়গার ডিটেলস ভিডিও। সম্প্রতি একদল বিজ্ঞানীও দাবি করেছেন রাম সেতু বা অ্যাডামস ব্রিজের বৈজ্ঞানিক সত্যতা আছে। এমনকি তাদের দাবি শ্রীরাম যে এই সেতু বানিয়েছিলেন তার প্রমাণও কিন্তু পাওয়া গেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের একটি টেলিভিশন চ্যানেলে মার্কিন পুরাতাত্ত্বিকদের মতে দক্ষিণ ভারতের রামেশ্বরমের কাছে পম্বন দ্বীপ থেকে শ্রীলঙ্কার উত্তর উপকূলের মান্নার দ্বীপ পর্যন্ত বিস্তৃত 50 কিলোমিটার দীর্ঘ পাক প্রণালীতে চুনাপাথরের যে রেখাটা চলে গেছে সেটাই হচ্ছে রাম সেতু বা অ্যাডামস ব্রিজ। আর সেই অ্যাডামস ব্রিজ কিন্তু আসলে মানুষেরই সৃষ্টি। এতদিন বিজ্ঞানীদের ধারণা ছিল সেটি সম্ভবত প্রাকৃতিক কারণে তৈরি হয়েছিল, কিন্তু এখন বিজ্ঞানীরা বলছেন তা নয়। নাসার উপগ্রহ থেকে তোলা ছবি এবং অন্যান্য প্রমাণ পর্যালোচনা করে পুরাতাত্ত্বিকরা জানিয়েছেন এই সেতু নির্মাণে
যে শিলাখণ্ড ব্যবহার করা হয়েছিল তার বয়স আনুমানিক 7,000 বছরের পুরনো। এমনকি সেসব পাথর ভারতের নয়, তা সংগ্রহ করা হয়েছিল অন্য কোনো স্থান থেকে। বিজ্ঞানীরা জানিয়েছেন অগভীর ওই সমুদ্রের বালুরাশির বয়সে হবে প্রায় 4,000 বছর, কিন্তু সেখানে পরীক্ষা করে তারা অবাক হয়ে দেখেছেন বালি এবং পাথরের প্রাচীনত্বের মধ্যে রয়েছে এক অসামঞ্জস্যতা। তারা দেখেছেন বালুরাশির উপর যে শিলাখণ্ডগুলো বসানো হয়েছিল তা বালির বয়সের তুলনায় বেশ পুরনো। কাজেই সেতুটি যে মানুষেরই তৈরি আধুনিক বিজ্ঞান এটাই কিন্তু প্রমাণ দেখাচ্ছে। গবেষক দলে থাকা ওরেগন বিশ্ববিদ্যালয়ের পুরাতত্ত্ব বিষয়ক ইতিহাসবিদ চেলসা রোজ এবং অ্যালান লেস্টার জানান, কীভাবে মানুষ এমন সেতু তৈরি করেছে তা এক রহস্য। কেননা প্রাচীন যুগে এ ধরনের ভাসমান দীর্ঘ সেতু বানানো ছিল এক কথায় অসম্ভব একটি কাজ। সেতুটি অতি মানবীয় শক্তি ছাড়া তৈরি করা সম্ভব নয়। বিজ্ঞানীরা বলছেন অতীতে মানব সভ্যতা বিভিন্ন দিকেই অনেক এগিয়ে ছিল এমন বহু প্রমাণ রয়েছে। মিশরের পিরামিড তৈরির রহস্য এখনও আবিষ্কার করতে পারেনি আধুনিক বিজ্ঞান। এখন নতুন করে সামনে আসলো এই রামসেতু। পিরামিডের মতো রামসেতুও যদি মানুষ বানিয়ে থাকে তবে তা নতুন গবেষণার বিষয় হিসেবেই শুধু বিজ্ঞানীদের সামনে আসবে না, সঙ্গে নতুন একটি চ্যালেঞ্জ হয়েও দেখা দেবে। এদিকে বিষয়টি সামনে আসায় বিজ্ঞানীরা ছাড়াও নড়েচড়ে বসেছেন ইতিহাসবিদেরা। এখন ইতিহাসবিদেরা বলছেন রামসেতু যদি মানুষ বানিয়ে থাকে তাহলে এর সঙ্গে রামায়ণের ঘটনার সত্যতা কতটুকু তা নিয়ে নতুন করে গবেষণার প্রয়োজন হবে। প্রাচীন ভারত নিয়ে যারা গবেষণা করেন তারা রামায়ণের পটভূমির সত্যতা নিয়ে একমত নন। রামায়ণের লঙ্কা আজকে শ্রীলঙ্কা কিনা তা নিয়েও মতভেদ রয়েছে। ইতিহাসবিদেরা এখন বলছেন মহাকাব্যে বর্ণিত ঘটনার সঙ্গে বাস্তবের কোনো সম্পর্ক আছে কিনা তাও বিশদ আকারে খতিয়ে দেখতে হবে। একদল ইতিহাসবিদ অবশ্য বলছেন রামসেতু মানুষের তৈরি হলেও তা রামায়ণে বর্ণিত ঘটনার সত্যতা নিশ্চিত করে কিনা গবেষণা ছাড়া এমনটা বলা ঠিক হবে না। ভারতের তামিলনাড়ুর দক্ষিণ পূর্ব উপকূলে রামেশ্বরম দ্বীপ থেকে শ্রীলঙ্কার উত্তর পশ্চিম উপকূলের মান্নার দ্বীপের চুনাপাথর দিয়ে তৈরি সংযুক্ত যে ভাসমান অংশ রয়েছে সেটাই হচ্ছে রামসেতু বা অ্যাডামস ব্রিজ। ভৌগোলিক প্রমাণ দেখায় যে সেতুটি জিও রুটের সাথে ভারত ও শ্রীলঙ্কার সাথে সংযুক্ত ছিল। মুসলিমরা বিশ্বাস করে থাকে যে প্রথম মানব তথা প্রথম নবী আদম এই সেতুর মাধ্যমে শ্রীলঙ্কা থেকে ভারত গমন করেছিলেন। হিন্দু পৌরাণিক কাহিনীর বিশ্বাস অনুসারে এই সেতুর নির্মাণ রামের দুই সৈনিক নল ও নীলের তত্ত্বাবধানে তৈরি হয়েছিল। এই রাম সেতুটি 48 কিলোমিটার বা 30 মাইল দীর্ঘ এবং উত্তর পূর্বে পকপনালি থেকে দক্ষিণ পশ্চিমে মান্নান উপসাগরকে পৃথক করে এবং এই এলাকায় সমুদ্র খুব অগভীর। কিছু জায়গায় শুধুমাত্র 3 ফুট থেকে 30 ফুট, যা 1 মিটার থেকে 10 মিটার, যা নৌ চলাচলকে বাধাগ্রস্ত করে। এটি 15 শতক পর্যন্ত পায়ে চলার উপযোগী ছিল বলে জানা গেছে। রামনাথ স্বামী মন্দিরের রেকর্ডগুলি বলে যে সেতুটি
আর 1480 সালে ঘূর্ণিঝড়ে ভেঙে যাওয়ার আগে পর্যন্ত সম্পূর্ণ সমুদ্রপৃষ্ঠের ওপরে ছিল। শ্রীলঙ্কার প্রত্নতত্ত্ব অধিদপ্তর বিবৃতি জারি করে বলেছে যে এই সেতুটির বয়স 10 লক্ষ থেকে 20 লক্ষ বছর পর্যন্ত হতে পারে। তবে এটি প্রকৃতপক্ষে প্রাকৃতিকভাবে সৃষ্ট না মানব সৃষ্ট তা তারা ব্যাখ্যা করতে পারেনি। সাগরের যে শেষ বিন্দু, শেষ মাথায় যে সাগর রয়েছে, তার তুলে নিয়ে আসবে ডিটেলসে। প্রাকৃতিক সৌন্দর্যের কোনো প্রাকৃতিক যে সৌন্দর্য তার মাঝে হেঁটে বেড়াচ্ছি এবং আমার সেলফি ভিডিওটা করছি। আজ এখানে যে সাগরের যে এত সুন্দর জোরালো হাওয়া দিচ্ছে, তাও মানে ধারণা করা হয় ভূতাত্ত্বিক কাঠামোর পরিবর্তনের ফলে রাম সেতু তৈরি হয়েছিল, কিন্তু এক্ষেত্রে কিছু বিতর্কের সৃষ্টি হয়েছে, কারণ ধর্মীয় বিশ্বাসীরা রাম সেতুকে প্রাকৃতিক সৃষ্ট বলে প্রত্যাখ্যান করেছে। এস.এম. রামাস্বামীর মতে, যেহেতু সৈকতের কার্বন ডেটিং মোটামুটিভাবে রামায়ণের তারিখের সাথে মিলে যায়, তাই মহাকাব্যের সাথে এর যোগসূত্র থাকলেও থাকতে পারে। আর এদিকে ধর্মীয় বিশ্বাসের ফলে এই ভূতাত্ত্বিক কাঠামোটা যে রাম দ্বারা নির্মিত হয়েছিল বলে বিশ্বাস করা হয়, তা নিয়ে কিছু আবার বিতর্কের সৃষ্টি হয়েছে, কারণ বিশ্বাসীরা আদম সেতুর প্রাকৃতিক উৎসকে প্রত্যাখ্যান করেছে। এস বদ্রী নারায়ণ, যিনি ছিলেন ভারতের ভূতাত্ত্বিক জরিপ বিভাগের একজন প্রাক্তন পরিচালক, তিনি দাবি করেছেন যে এই কাঠামোটি মানবসৃষ্ট। আবার এদিকে ভারতীয় প্রত্নতাত্ত্বিক জরিপের একটি রিপোর্টে এই কাঠামোটি প্রাকৃতিক গঠন ছাড়া আর কিছুই নয় বলে বলা হয়েছে। ভারতীয় প্রত্নতাত্ত্বিক জরিপ এবং ভারত সরকার 2007 সালের একটি হলফনামায় ভারতের সুপ্রিম কোর্টকে জানিয়েছিল যে রামের দ্বারা নির্মিত এই সেতুর কোনো ঐতিহাসিক প্রমাণ নেই। ধনুষ্কটির বেশিরভাগ জিনিসের মতোই আরিচল মুনাই অস্বাভাবিক। জোয়ারের উপর নির্ভর করে প্রতিদিন এর অবস্থান পরিবর্তন হয়। উচ্চ জোয়ারে জমির একটি বড় অংশ ডুবে যায়, যা আরিচল মুনাইকে ধনুষ্কটির অনেক কাছাকাছি নিয়ে আসে। আবার যখন জোয়ার কম থাকে, তখন মান্নার দ্বীপের শ্রীলঙ্কার শহর তালাই মান্নারের কাছে কেউ অন্তত কয়েক কিলোমিটার হেঁটে যেতে পারেন, যেখানে রয়েছে সেই বিখ্যাত অ্যাডামস ব্রিজ, যেটা ভারত ও শ্রীলঙ্কাকে আলাদা করেছে। ভূতাত্ত্বিক প্রমাণ থেকে জানা যায় যে অতীতে ভারত ও শ্রীলঙ্কার মধ্যে প্রকৃতপক্ষে বিদ্যমান একটি স্থল সীমানা ছিল। সম্ভবত সেটি 1480 সালের ঘূর্ণিঝড়ের সময় বা তারও আগে ডুবে গিয়েছিল। তবুও এটি ব্যাপকভাবে বিশ্বাস করা হয় যে এখানে মাত্র 45 মিটার দীর্ঘ একটি স্থল সীমান্ত রয়েছে। কিন্তু এখানকার অস্থির প্রকৃতি এবং সমুদ্রের জোয়ারের ধরন দেখে দুই প্রতিবেশী দেশের সরকার রামেশ্বরম থেকে প্রায় 12 নটিক্যাল মাইল দূরে অবস্থিত একটি কাল্পনিক সীমানা রেখার সিদ্ধান্ত নিয়েছিল। যদিও এটি পরে আন্তর্জাতিক সীমারেখা হিসেবে বিবেচিত হয়েছিল, কিন্তু এটি আন্তর্জাতিক নিয়মগুলিকে পূরণ করে না। তোমরা যারা ধনুষ্কটিতে আসবে এবং ধনুষ্কটি থেকে একদম ধনুষ্কটির শেষ পয়েন্ট পর্যন্ত যারা আসবে, যারা ভারত মহাসাগর এবং বঙ্গোপসাগরের যে একদম মিলনস্থলের কেন্দ্রবিন্দু পর্যন্ত আসবে, তো এখানে এসে আমার যে অভিজ্ঞতাটা হলো, আমি সেটা দুটো ইনফরমেশন শেয়ার করে দিচ্ছি। এখানে কিন্তু বালির প্রচণ্ড মানে একটা ঝড়ের মতো সবসময় বইছে, চোখে মুখে বালির ছিটে লাগছে, একটা প্রচণ্ড অস্বস্তিকর ব্যাপার আছে। কিন্তু এখানে যারা আসবে তারা হয় মাস্ক পরে আসবে, মানে কিছু মুখে কিছু প্রিকশন নিয়ে এলে সব থেকে ভালো হয়। এখানে কিন্তু সাংঘাতিক একটা বালি, মানে প্রচণ্ড হাওয়া বইছে, আর হাওয়ার সঙ্গে বালি কিন্তু গায়ে এসে লাগছে, মুখে এসে লাগছে। এটা অত্যন্ত অস্বস্তিকর ব্যাপার হচ্ছে, একটা মুখে চোখে বালি ঢুকে যাচ্ছে। আর এই জিনিসটা আমি আমার এখানে সবচেয়ে অভিজ্ঞতার সম্মুখীন হলাম। আমি কোনো মাস্ক নিয়ে আসিনি, মুখে কোনো প্রোটেকশন নিয়ে আসিনি, গায়ে হাত পায়ে মুখে চারদিকে বালি কিচকিচ করছে। তো এখানে এসে এই অভিজ্ঞতাটা মানে ডিজার্ভ করছে এখানকার, সেটা আমি শেয়ার করে দিলাম। আর একটা সবথেকে বড় অ্যাডভান্টেজ, সেটা হচ্ছে এখানে কোনো মোবাইলের কোনো টাওয়ার কিন্তু কোনো কাজ করবে না, কোনো নেটওয়ার্ক কিন্তু মোবাইলে পাবে না। এখান থেকে ধনুষ্কটি পর্যন্ত
এখানে তো বটেই, এমনকি ধনুষকোটিতেও কিন্তু কোনো রকম মোবাইলের কিন্তু টাওয়ার কাজ করবে না। অর্থাৎ এখানে যারা আসবে, যদি গ্রুপের সঙ্গে আসো বা অনেকজন একসঙ্গে আসো, তাহলে কিন্তু ছাড়াছাড়ি হয়ে যাওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে। এটা কিন্তু মাথায় রাখতে হবে। আমি যেটা মানে আমি জানতাম যে মোবাইল টাওয়ার এখানে কাজ করে না, তবু তাই সতর্ক ছিলাম। আমি অটোওয়ালার নাম্বারটা দেখে রেখেছিলাম, তাই চিনতে অসুবিধা হলো না। তোমরা কিন্তু এখানে যে অটো নিয়ে আসবে, যে গাড়ি ভাড়া করে আসবে, সে গাড়ির নাম্বারটা কিন্তু এখানে সে লিখে নোট করে রেখে দেবে, নাহলে কিন্তু অসুবিধায় পড়ে যাবে। আর লোকেশানটা পারলে, যে লোকেশানে গাড়িটা মানে স্ট্যান্ড করছো, সেই লোকেশানটা পারলে একটা ভিডিও করে রেখে দেবে বা ছবি তুলে রেখে দেবে, তাহলে কিন্তু বুঝতে সুবিধা হবে। কারণ এখানে কোনো মোবাইলের নেটওয়ার্ক কাজ করবে না, একবার হারিয়ে গেলে কিন্তু খুঁজে পাওয়া খুব মুশকিল হয়ে যাবে। আর এখানে কিন্তু কোনো হেল্পিং সেন্টার নেই বা হেল্প সেন্টার নেই যে তোমাদের খুঁজে বার করতে সহায়তা করবে বা তোমরা চট করে কেউ কাউকে খুঁজে পেয়ে যাবে। তাই যারা গ্রুপের সঙ্গে আসবে, অনেকজন একসঙ্গে আসবে, তারা কিন্তু এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবে। এটা অত্যন্ত এক ডিসঅ্যাডভান্টেজ এই জায়গার। এই দুটো জায়গার মানে দুটো সমস্যার সম্মুখীন হলাম আমি জানিয়ে দিলাম। যারা ভবিষ্যতে এখানে আসবে তারা কিন্তু এই দুটো জিনিস অবশ্যই মাথায় রাখবে। তো আপাতত আমি এখন এই ভারত মহাসাগর আর বঙ্গোপসাগরের মিলনস্থল, একদম যেখানে দুটো সাগর মিলিত হয়েছে, সেই জায়গার দর্শন করে এবার আমি এগিয়ে চলেছি ধনুষকোটির দিকে। দেখব আজ ধনুষকোটির সমস্ত ভেতরের দৃশ্য, দেখব সেখানকার জনজীবন কীরকম ছিল। আজ ধনুষকোটি যে ভগ্নস্তূপে পরিণত হয়েছে, ভগ্নস্তূপে পরিণত হওয়ার পর সে ধনুষকোটির আজকে বর্তমান চেহারা কীরকম, কী কারণ ছিল আজ ধনুষকোটি এইরকম ভগ্নস্তূপে পরিণত হলো। আজকে যে রেলওয়ে স্টেশনটা ছিল, সে রেলওয়ে স্টেশনটা মুছে গেছে, কিন্তু তার চিহ্ন রয়ে গেছে আজও। সেই স্মৃতি বহন করে চলেছে ধনুষকোটি। ছিল একটা সুন্দর চার্চ, সেই চার্চটা আজ ভগ্নস্তূপে পরিণত হয়েছে। এই সব কিছু ইতিহাস পিছনে কী আছে আর সেখানে গিয়ে তোমাদের জানাচ্ছি। এখন আমরা চলেছি আবার সেই ধনুষকোটির দিকে, নিয়ে আসছি কিছুক্ষণের মধ্যে ধনুষকোটির যাবতীয় ভিডিও। প্রসঙ্গত একটা কথা বলে রাখি যে আন্তর্জাতিক সামুদ্রিক আইন আদেশ দেয় যে একটি সীমারেখা সম্ভবপর হওয়ার জন্য দেশগুলিকে কমপক্ষে 36 নটিক্যাল মাইল দূরত্ব দ্বারা পৃথক হতে হবে। কিন্তু ভারত ও শ্রীলঙ্কার মধ্যে দূরত্ব ঠিক এই জায়গায় 18 নটিক্যাল মাইল। অর্থাৎ যে রামসেতু ভারত এবং শ্রীলঙ্কা দেশকে আলাদা করে রেখেছে, সেই রামসেতু একটি আন্তর্জাতিক সীমারেখা হিসেবে বিবেচিত হওয়ার পরেও কিন্তু এটি আন্তর্জাতিক নিয়মগুলিকে পূরণ করতে পারে না। তো বন্ধুরা, এতক্ষণ আমরা দেখছিলাম রামেশ্বরমে অবস্থিত ধনুষকোটি খুব কাছে রামসেতু ভিউ পয়েন্ট। দেখালাম তোমাদের সেই জায়গার ভিডিও, সমস্ত তথ্য, সমস্ত ইনফরমেশান রামসেতু ভিউ পয়েন্ট সম্পর্কে তুলে ধরলাম। আর এখন আমরা দেখতে চলেছি রামেশ্বরমের আরেকটা অত্যন্ত খুব গুরুত্বপূর্ণ এবং জনপ্রিয় পর্যটন কেন্দ্র ধনুষকোটি। রামসেতু ভিউ পয়েন্ট থেকে এই ধনুষকোটির দূরত্ব ঠিক 3 কিলোমিটার। আপনারা যারা রামসেতু ভিউ পয়েন্ট বা ভারত মহাসাগর এবং বঙ্গোপসাগরের মিলনস্থল দেখতে আসবেন, তারা অবশ্যই কিন্তু এই ধনুষকোটি দেখতে ভুলবেন না। কারণ এখানে রামসেতু ভিউ পয়েন্টের সঙ্গে ধনুষকোটিও একটা অত্যন্ত জনপ্রিয় পর্যটন গন্তব্য হিসেবে বিবেচিত হয়েছে। আর এই জায়গায় এলে আপনারা অবশ্যই রেনকোট এবং ছাতা সঙ্গে করে আনবেন, কারণ এখানে কিন্তু সারা বছরই মাঝে মাঝে গুড়ি বৃষ্টিপাত হয়ে থাকে। আর এখানে এলেই অবশ্যই মুখে মাস্ক এবং সানগ্লাস পরে আসবেন, কারণ এখানে সারা বছরই কিন্তু একটা হালকা বালির ঝড় প্রবাহিত হয়। দেখতে পাচ্ছ আমরা এখন চলে এসেছি সেই বিখ্যাত ধনুষকোটি গ্রামে। একটু আগে ছিলাম রামসেতু ভিউ পয়েন্টে, সেখান থেকে এসছি এই ধনুষকোটি গ্রামে। আস্তে আস্তে প্রবেশ করছি এক পরিত্যক্ত ভূতুড়ে শহর ধনুষকোটিতে। রামেশ্বরম থেকে 18 কিলোমিটার দূরে অবস্থিত ধনুষকোটি ভারতের তামিলনাড়ুর পম্বন দ্বীপের দক্ষিণ পূর্ব প্রান্তে এক পরিত্যক্ত উপকূলীয় শহর। এটি দক্ষিণ ভারত ভ্রমণের অন্যতম স্থান এবং সবচেয়ে বিখ্যাত রামেশ্বরম পর্যটন স্থানগুলির মধ্যে একটি। ডিউরিং ব্রিটিশ পিরিয়ড ধনুষকোটি, অর্থাৎ ব্রিটিশরা যখন আমাদের ভারতবর্ষ শাসন করতেন তখন ধনুষকোটিও কীরকম ছিল দেখে নাও।
এই দেখো এখানে অবধি কিন্তু রেল চলাচল করতো, ট্রেন আসতো এই অবধি। বোট মেল ট্রেন অ্যাট ধনুষকোটি হারবার। ধনুষকোটি হল পম্বান দ্বীপের প্রান্তে অবস্থিত, যা মূল ভূখণ্ড থেকে পাক প্রণালী দ্বারা বিচ্ছিন্ন। রামের ধনুকের নাম অনুসারে এই শহরের নামকরণ করা হয়েছে ধনুষকোটি। শ্রীলঙ্কার মধ্যবর্তী সমুদ্রের চারপাশের পাথর এবং আদমের সেতু নামে পরিচিত এই স্থানটিকে শ্রীলঙ্কায় পৌঁছানোর জন্য হনুমান ব্যবহার করেছিলেন বলে মনে করা হয়। রামেশ্বরম ভ্রমণের অংশ হিসেবে এটি অবশ্যই একটি দর্শনীয় স্থানগুলির মধ্যে একটি। একটা খুব সুন্দর মন্দির ছিল, মন্দিরটা কি অবস্থা হয়েছিল 1964 সালের এক ভয়ানক সামুদ্রিক ঝড়ে। আর সেই ঝড়ে এই মন্দিরটা আজকে একটা ভগ্নস্তূপে পরিণত হয়েছে। এখানে একটা জনবসতি ছিল, একটা গ্রাম ছিল, এখানে আগে লোকজন বাস করতো। আজকে কোনো লোক নেই, কোনো জনবসতি নেই। সে সামুদ্রিক ঝড়ে মারা গেছিল। আর সেই জনবসতির জায়গাটা সাক্ষী এখনো বহন করে চলেছে। দেখতে পাচ্ছ একটা ময়ূর ঘুরে বেড়াচ্ছে, খুব সুন্দর ময়ূর। দেখি দেখাতে পারি কিনা। চলে গেল, যা আমাকে দেখে চলে গেল। আরে ধনুষকোটি গ্রামে এলে আপনারা কিন্তু এই ময়ূর প্রচুর পরিমাণে দেখতে পাবেন। যেখানে সেখানে যখন তখন কিন্তু ময়ূর ঘুরে বেড়াতে দেখতে পাবেন। আর আমাদের ভারতের জাতীয় পাখি হচ্ছে এই ময়ূর। আমিও দেখেছিলাম দুটো, একটা দেখালাম, আবার কিছুক্ষণ পর আবার একটা আমার ক্যামেরা ধরা পড়েছিল, দেখাবো। এখন আপনারা দেখছেন এটি লাইভ স্ট্রিম চ্যানেলে রামেশ্বরমের এক ভুতুড়ে শহর ধনুষকোটির বর্তমান অবস্থা কীরকম তার চিত্র। একদিকে ভারত মহাসাগর এবং অন্যদিকে বঙ্গোপসাগর দ্বারা ঘেরা ধনুষকোটি একসময় একটি জমজমাট এবং সমৃদ্ধ শহর এবং দেশের অন্যতম ধনী মাছ ধরার বেল্ট ছিল। এছাড়াও এটি শ্রীলঙ্কা এবং ভারতের মধ্যে একমাত্র স্থলসীমান্ত ছিল এবং বেশ কয়েকটি তীর্থযাত্রী এবং ব্যবসায়ীদের জন্য একটি প্রধান বন্দর হিসেবে কাজ করত। শহরটি 1964 সালের রামেশ্বরম ঘূর্ণিঝড়ের সময় ধ্বংস হয়ে গিয়েছিল এবং পরবর্তীতে জনবসতিহীন হয়ে রয়ে গেছে। ধনুষকোটিতে অল্প সংখ্যক জেলে পরিবার বাস করে। শহরের দূরবর্তী অবস্থান এবং করুণ অতীত এটিকে একটি ভয়ঙ্কর পরিবেশ দেয়। এইভাবে এটিকে প্রায়শই ভূতের শহর হিসেবেও উল্লেখ করা হয়। দর্শনার্থীরা একটি মন্দির, রেলওয়ে স্টেশন, একটি গির্জা এবং তৎকালীন বাসিন্দাদের ঘরবাড়ির ধ্বংসাবশেষ দেখতে পারেন এখানে এলে। এছাড়াও দর্শনার্থীরা সমুদ্র সৈকতে বিশ্রাম নিতে পারেন এবং ভারত মহাসাগর এবং বঙ্গোপসাগরে শক্তিশালী জলের শব্দ শুনতে পারেন। এছাড়াও সৈকতে একটি বা দুটি ছোট খুপড়ি এবং একটি ছোট চা স্টল রয়েছে। এখানে আপনি উভয় পাশে সমুদ্রের সাথে স্থলপথে ভ্রমণ করতে পারবেন। দিনের বেলায় গ্রামে যাওয়া এবং সূর্যাস্তের আগে ফিরে আসার পরামর্শ দেওয়া হয়, কারণ পুরো 15 কিলোমিটার এই রাস্তাটি বিপজ্জনক বলে মনে করা হয়। ধনুষকোটির কি অবস্থা হয়েছে দেখো। একটা সময় ছিল এখানে একটা খুব সুন্দর জনজীবন ছিল, প্রচুর লোক বাস করতো এখানে। এখন আর শুধু মৎস্যজীবী ছাড়া কোনো আজ কেউ বাস করে না এখানে, কেউ আসার সাহস করে না, কারণ পেছনে রয়েছে প্রচণ্ড জলোচ্ছ্বাস, সম্পূর্ণ সমুদ্র, বঙ্গোপসাগর। যে কোনো মুহূর্তে জলোচ্ছ্বাস আসতে পারে, আর সেই জলোচ্ছ্বাসের যে কোনো মুহূর্তে আবার এখানে প্রচণ্ড ঝড়, সামুদ্রিক ঝড় আসতে পারে। সেই কল্পনা করে আর তারপর থেকে আর কোনো জনবসতি এখানে গড়ে ওঠে। দেখাচ্ছি ধনুষকোটি থেকে চ্যানেলে ধনুষকোটি বর্তমান অবস্থা।
কথা চিন্তা তো আনতে পারেনি। এখানে কোনো আজ পর্যন্ত জনবসতি গড়ে ওঠেনি। আজকে শুধুমাত্র সামুদ্রিক সমুদ্রে যারা মৎস্যজীবী, সেই মৎস্যজীবী সম্প্রদায়ের মানুষের বসবাস আজ নেই। তো 1964 সালে যে ঝড়ে এই ধনুষকোটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল, সেই ঝড়টা এতটাই মারাত্মক ছিল, মানুষ মুহূর্তের মধ্যে প্রচুর মানুষ মারা গিয়েছিল, প্রচুর মানুষের প্রাণহানি হয়েছিল। আর তখন সায়েন্স বা বিজ্ঞান সতর্কবার্তা মানুষের কাছে পৌঁছায়নি যে এখানে বা যার ফলে একটা ধ্বংসস্তূপে পরিণত হবে, যার ফলাফল স্বরূপ একটা প্রচণ্ড ঝড়ে এই ধনুষকোটিতে প্রচুর মানুষ মারা গিয়েছিল, প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছিল, প্রচুর বাড়ি ধ্বংস হয়ে গিয়েছিল। একটা চার্চ ছিল, চার্চটা ভেঙে মুহূর্তের মধ্যে একটা ধ্বংসস্তূপে সুন্দর মন্দির ছিল, মন্দিরটা ভেঙে একটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল। একটা সুন্দর রেল স্টেশন ছিল, আজও স্মৃতি বহন করে চলেছে ধনুষকোটি রেল স্টেশন, লেখা আছে একটা রেল লাইন ছিল এই অবধি, কিন্তু আজ কিচ্ছু নেই, একটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ধনুষকোটি স্টেশন ছড়ে আর চলেছে। তারপর থেকে এই ধনুষকোটিতে আর কোনো জনবসতি এখানে গড়ে ওঠেনি, মানুষ এখানে বসবাস করার কথা চিন্তা করতে পারে না। তারপর থেকে এখানে প্রসঙ্গত বলে রাখি, ধনুষকোটিতে কোনো মোবাইল নেটওয়ার্ক কাজ করে না, এখানে কোনো পানীয় জল নেই, চারদিকে শুধু সামুদ্রিক জল। আর সন্ধ্যে ছটার পর কিন্তু যাবে না, যারা এখানে আসবে ধনুষকোটি দর্শন করতে, ধনুষকোটি দেখতে, তারা জিনিসগুলো মাথায় রাখবে, সন্ধ্যে ছটার আগে কিন্তু এখান থেকে বেরিয়ে যেতে হবে। ছটার পর কিন্তু ধনুষকোটিতে কোনো মতে থাকতে দেওয়া যাবে না। তো আমি এখন এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে জায়গায় দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে ধনুষকোটির সেই একদম পয়েন্ট যেখানে প্রচুর মানুষ একটা সময় মারা গিয়েছিল। সেই ধনুষকোটি আজ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। সেই ধ্বংসস্তূপের মাঝখানে আমি দাঁড়িয়ে ভিডিওটা করছি। আজকে এই যে 1964 সালে কার্যক্রম করে চলেছে, তার সাক্ষী রেখে গেছে। সে সাক্ষী এতদিন এসেছি এই ভিডিও আজকে তার মানে কী ছাড়া নিয়ে ধনুষকোটি আজকে সেই ঝড়ের স্মৃতি বহন করে চলেছে। আজকে ধনুষকোটি তুলে ধরছি আমার কেডি লাইভ স্ট্রিমিং চ্যানেলে, দেখাচ্ছি ধনুষকোটি থেকে ধনুষকোটির বর্তমান লাইভ ভিডিও আমার কেডি লাইভ স্ট্রিমিং চ্যানেলে। থ্যাংক ইউ। আপনি যখন ধনুষকোটির এই পরিত্যক্ত রাস্তায় ঘুরে বেড়াবেন, তখন আপনি এখানে সমুদ্রের বাতাসের মৃদুস্পর্শ অনুভব করবেন। ধনুষকোটি আপনার মনের উপর তখন এক প্রাণের ছাপ ফেলে আপনাকে অতীতের ভুলে যাওয়া গল্পগুলি আবিষ্কার করাবে। গ্রামীণ আকর্ষণ এবং ঐতিহাসিক তাৎপর্য আপনাকে বারে বারে এখানে টেনে নিয়ে আসবে। এই অঞ্চলে সরলতাকে আলিঙ্গন করা এবং অনন্য অভিজ্ঞতা সঞ্চয় করা এই ভূতের শহরের একটি মর্মস্পর্শী সৌন্দর্য আছে, যার অতীত এখানে আগত সমস্ত ভ্রমণকারীদের উপর একটি সৃজনশীল ছাপ ফেলে। এতক্ষণ তোমাদের দেখাচ্ছিলাম রামেশ্বরমের ধনুষকোটির বর্তমান অবস্থার ভিডিও। কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টস বক্সে। এখন আমরা দেখতে চলেছি রামেশ্বরমের আমাদের পরবর্তী সাইট সিন, স্যার এপিজে আব্দুল কালামের বাড়ি। আর তার আগে দেখে নিন এই ধনুষকোটির কিছু ভগ্নস্তূপের ছবি। नजरिया लागे नहीं कहीं ओ नजरिया लागे नहीं कहीं नजरिया नजरिया
लागे नहीं कहीं ओ नजरिया लागे नहीं कहीं ধনুষ্কোটি দর্শন শেষ। এখন আমরা আবার ফিরে যাচ্ছি রামেশ্বরম শহরে। এবার আমরা দেখতে চলেছি রামেশ্বরম শহরে অবস্থিত একটা খুব জনপ্রিয় সাইট সিন। সেটা হচ্ছে এখানকার একজন বিখ্যাত বিজ্ঞানী এবং আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি স্যার এপিজে আব্দুল কালামের বাড়ি। তারপর আমরা দেখব পঞ্চমুখী হনুমান মন্দির, লক্ষণ তীর্থম সমেত আরও একটা দুটো মন্দিরের ভিডিও। তো এখন আপাতত চলেছি আমাদের পরবর্তী সাইট সিন এপিজে আব্দুল কালাম স্যারের বাড়ি দেখতে। রামেশ্বরমের এই জায়গায় ডক্টর এপিজে আব্দুল কালাম স্যার 15 অক্টোবর 1931 সালে জন্মগ্রহণ করেন। এই বাড়িতে তার বড় ভাই এপিজেএম মারাকায়ার, যার বর্তমান বয়স হচ্ছে 104 বছর, তিনি তার পরিবার নিয়ে ঠিক এই বাড়িটায় এখন আছেন। আব্দুল কালাম স্যারের কথা ভাবলেই অনেক কিছু মানুষের মনে প্রথমে আঘাত করে। কেউ কেউ বলেন যে তিনি ভারতের সর্বশ্রেষ্ঠ রাষ্ট্রপতি, কেউ কেউ বলছেন তিনি সেই বিজ্ঞানী যিনি দেশকে নতুন যুগে নিয়ে এসেছেন। প্রথম চিন্তা যাই হোক না কেন, একটি বিষয় নিশ্চিত যে এপিজে আব্দুল কালাম স্যার এমন একজন মানুষ ছিলেন যা প্রত্যেক ভারতীয় নাগরিকের কাছে প্রিয় এবং সম্মানিত। তিনি একজন নম্র মানুষ ছিলেন, যিনি একজন সাধারণ নাগরিকের সাথে ভারতের প্রধানমন্ত্রীর সমান শ্রদ্ধার সাথে আচরণ করতেন। এই মহাপুরুষের আকস্মিক মৃত্যু দেশের সবাইকে হতবাক করেছে। তার বুদ্ধিভিত্তিক ইসরো বিশ্বের শীর্ষস্থানীয় মহাকাশ সংস্থাগুলির মধ্যে বর্তমানে একটি হয়ে উঠেছে এবং তার রাষ্ট্রপতি থাকাকালীন বাস্তবায়িত বিভিন্ন পরিকল্পনা দেশের অর্থনীতির বিভিন্ন ক্ষেত্রে উন্নয়ন নিয়ে এসেছে। রামেশ্বরমের প্রাক্তন রাষ্ট্রপতির বাড়িটিকে একটি জাদুঘরে এখন পরিণত করা হয়েছে, যা সাধারণ মানুষ এখানে এলে দেখতে পারবেন। রামেশ্বরমের মসজিদের রাস্তায় এই নম্র আবাস হলো সেই জায়গা যেখানে ভারতের অন্যতম শ্রেষ্ঠ রাষ্ট্রপতি তার প্রথম দিনগুলি কাটিয়েছিলেন। এখন এই মুহূর্তে আমি যে বাড়িটার সামনে দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে আমাদের ভারতবর্ষের প্রাক্তন প্রেসিডেন্ট এবং একজন বিখ্যাত সায়েন্টিস্ট ডক্টর এপিজে আব্দুল কালামের বাড়ি। দেখতে পাচ্ছ এই ডক্টর এপিজে আব্দুল কালাম যিনি আমাদের ছিলেন আমাদের প্রাক্তন ভারতবর্ষের প্রাক্তন প্রেসিডেন্ট এবং একজন অত্যন্ত বিখ্যাত বিজ্ঞানী, যিনি রামেশ্বরমের ছেলে, এই রামেশ্বরমে জন্মেছিলেন। সেই বিখ্যাত ব্যক্তি এপিজে আব্দুল কালামের বাড়ির সামনে আমি দাঁড়িয়ে আছি। আর কিছুদিনের মধ্যে আমার কেডি লাইভ স্ট্রিম চ্যানেল দেখাবো আমাদের প্রাক্তন রাষ্ট্রপতির বাড়ির ভিডিও। এই মুহূর্তে আমি ওনার বাড়ির সামনে দাঁড়িয়ে আছি। আর বাড়ির ভেতরে একটা মিউজিয়াম আছে। সেই মিউজিয়ামের মধ্যে ওনার ব্যবহৃত সমস্ত সামগ্রী, যেগুলো উনি প্রতিদিন ব্যবহার করতেন, নিত্য প্রয়োজনীয় যে সমস্ত জিনিস উনি ব্যবহার করতেন, ওনার প্রত্যেকটা অত্যন্ত শখের যে সমস্ত জিনিস উনি ভালোবাসতেন, সমস্ত জিনিস বাড়ির মধ্যে খুব সযত্নে রাখা আছে। তো সেই আমাদের প্রাক্তন প্রেসিডেন্ট এপিজে আব্দুল কালাম বাড়ির সামনে আমি দাঁড়িয়ে আছি এই মুহূর্তে। রামেশ্বরমের ঠিক এই বাড়িটায় এপিজে আব্দুল কালাম স্যার তার বাবা জয়নুল আবেদিন এবং তার মা আশিয়াম্মা এবং তার ভাইয়ের সঙ্গে একসাথে থাকতেন। আব্দুল কালাম স্যারের শৈশবের বাড়িটি 2011 সালে জাদুঘরে রূপান্তরিত করা হয়। এই বাড়িতে আব্দুল কালাম স্যারের শৈশব এবং ছোট বছরগুলিকে চিত্রিত করা ফটোগ্রাফ রয়েছে। প্রাক্তন রাষ্ট্রপতির সম্পর্কে অনেক তথ্য রয়েছে এই বাড়িতে এবং এই বাড়িতে তার সারা জীবনের পুরস্কার, পদক এবং অন্যান্য স্মারকও রয়েছে। বাড়ির নিচতলায় একটি উপহারের দোকান রয়েছে, যেখান থেকে লোকেরা এখান থেকে সুভেনিয়ার কিনে নিয়ে যেতে পারেন। জাদুঘরটি প্রথম তলায় অবস্থিত এবং দ্বিতীয় তলায় একটি আর্ট গ্যালারি রয়েছে। এই বাড়িতে আব্দুল কালাম স্যারের বড় ভাই এপিজেএম মারাকাইয়ার তার পরিবারের সাথে
বর্তমানে বসবাস করছেন ভারতবর্ষের তামিলনাড়ু রাজ্যের রামেশ্বরম জেলার মসজিদ স্ট্রিটে এলে আপনারা এই কালাম হাউস দেখতে পারবেন। কালাম হাউস বা ডক্টর এপিজে কালাম স্যার যে বাড়িতে বসবাস করতেন সেই বাড়িটি সপ্তাহের দিনগুলিতে সকাল 10টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত দর্শকদের জন্য খোলা থাকে এবং সপ্তাহান্তে বন্ধ থাকে, অর্থাৎ শনি এবং রবিবার কালাম হাউস কিন্তু বন্ধ থাকবে। শনি এবং রবিবার বাদ দিয়ে সোম থেকে শুক্রবার আপনারা সকাল 10টা থেকে 6টার মধ্যে এলে ডক্টর এপিজে আব্দুল কালাম স্যারের বাড়ি দর্শন করতে পারবেন। এবং এই বাড়ির মধ্যে একটি জাদুঘর রয়েছে, এছাড়া একটা সুভেনিয়ার শপ রয়েছে যেখান থেকে আপনারা ইচ্ছা করলে বিভিন্ন দ্রব্য কিনতে পারবেন এবং আব্দুল কালাম স্যারের জীবনী সম্পর্কে অনেক তথ্য, অনেক ইনফরমেশন এই বাড়িতে আপনারা এলে দেখতে পারবেন এবং জানতে পারবেন। আর এই আব্দুল কালাম স্যারের বাড়িতে প্রবেশ করতে হলে বা কালাম হাউসে প্রবেশ করতে হলে দর্শনার্থীদের 5 টাকা করে একটা নামমাত্র ফি দিতে হবে। সেই ফি দিয়ে আপনারা এই আব্দুল কালাম স্যারের বাড়িতে, বা এখন তো এই বাড়িটা জাদুঘরে পরিণত করা হয়েছে, এই বাড়িতে ঢুকে ওনার সমস্ত জীবনী সম্পর্কে জানতে পারবেন। উনি যে সমস্ত জিনিসপত্র ব্যবহার করতেন, যা যা পড়তেন, তারপর যে সমস্ত কাজ তিনি করে গেছেন, সমস্ত কিছু নিদর্শন এই বাড়িতে এলে আপনারা দেখতে পাবেন এবং সে সম্পর্কে প্রভূত জ্ঞান অর্জন করতে পারবেন। আর এই বাড়িটির ঠিকানা আমি বলে দিচ্ছি, 12/17 মসজিদ স্ট্রিট, রামেশ্বরম, তামিলনাড়ু 623526। আর এই বাড়ির ফোন নাম্বার হচ্ছে 0457322110। কালাম স্যারের বাড়িতে বেশ কিছুক্ষণ কাটিয়ে আমরা চলে এসেছিলাম রামেশ্বরমের আর একটা খুব গুরুত্বপূর্ণ সাইট সিন পঞ্চমুখী হনুমান মন্দিরে। রামেশ্বরমের শ্রী রামানাথস্বামী মন্দির থেকে মাত্র 2 কিলোমিটার দূরে অবস্থিত এই পঞ্চমুখী হনুমান মন্দির। এই মন্দিরটি ভগবান হনুমানকে উৎসর্গ করা হয়েছিল। কথিত আছে যে ভগবান এখানে তার 5টি মুখ প্রকাশ করেছিলেন, তাই হনুমানের মূর্তিটি 5টি মুখ দিয়ে চিত্রিত করা হয়েছে বলে বিশ্বাস করা হয়। যা মাঝখানে ভগবান হনুমানের এবং পাশে ভগবান নরসিংহ, ভগবান আদিবরাহ, ভগবান গরুড় এবং ভগবান হায়গ্রীবের মুখ রয়েছে। মূর্তিটি সাধুদের দ্বারা সেধুরামে আচ্ছাদিত করা হয়েছিল। 1964 সালে ধনুষ্কোটিতে ঘূর্ণিঝড়ের পরে ভগবান রাম এবং দেবী সীতার মূর্তিগুলি এই মন্দিরে এনে এখানে স্থাপন করা হয়েছিল। এই পঞ্চমুখী হনুমান মন্দিরটি রামেশ্বরম ভ্রমণের জন্য আসা প্রায় প্রত্যেক ভক্তের দ্বারা পরিদর্শন করা হয়। এই মন্দিরের আরেকটি প্রধান আকর্ষণ হলো ভাসমান পাথর, যা ভক্তদের দেখার জন্য মন্দিরে রাখা হয়েছে। এই ভাসমান পাথরগুলি রামেশ্বরম থেকে লঙ্কা পর্যন্ত সেতু বন্ধনম নামে একটি ভাসমান সেতু নির্মাণের জন্য ব্যবহার করা হয়েছিল, যাতে ভগবান রাম, লক্ষ্মণ সহ অন্যরা লঙ্কায় গিয়ে দেবী সীতাকে উদ্ধার করতে এবং রাবণের বর্বরতার অবসান ঘটাতে পারেন। এই পঞ্চমুখী হনুমান মন্দিরের একটি কিংবদন্তি ইতিহাস আছে, আর সেটি হলো ভগবান রাম ও রাক্ষস রাবণের মধ্যে যুদ্ধের সময় রাবণ পাতাললোকের রাজা মহিরাবণের সাহায্য চেয়েছিলেন, আর তার ফলস্বরূপ এই মহিরাবণ নিজেকে রাবণের ভাই বিভীষণ হিসেবে ছদ্মবেশ ধারণ করেছিলেন। এরপর তিনি বিভিন্ন কৌশলে ভগবান রাম ও লক্ষ্মণকে পাতাললোকে নিয়ে যান, যাতে তাদের হত্যা করা যায়। ভগবান হনুমান তাদের সন্ধান করতে করতে পাতাললোকে পৌঁছেছিলেন, যেখানে তিনি জানতে পেরেছিলেন এই পাতাললোকে মহিরাবণকে হত্যা করতে হলে তাকে একসাথে 5টি প্রদীপ নেভাতে হবে। যে 5টি প্রদীপ সেই সময় পাতাললোকে জ্বলছিল এবং এই 5টি প্রদীপ কিন্তু বিভিন্ন দিকে জ্বলছিল। তাই মহিরাবণকে হত্যা করে ভগবান রাম ও লক্ষ্মণকে বাঁচাতে হনুমান পঞ্চমুখী হনুমানের রূপ ধারণ করেছিলেন এবং একই সাথে সমস্ত প্রদীপ তিনি নিভিয়ে দিয়েছিলেন।
তারপর পাতাল লোকের রাজা মহিরাবণকে হত্যা করে তিনি রাম ও লক্ষ্মণের জীবন বাঁচিয়েছিলেন। ভগবান হনুমানের 5টি মুখ হল ভগবান বরাহের মুখ যা উত্তরমুখী, ভগবান নরসিংহ যা দক্ষিণমুখী, ভগবান গরুড় যা পশ্চিমমুখী এবং ভগবান হনুমান পূর্বমুখী এবং ভগবান হায়গ্রীবের মুখ যা আকাশমুখী। তো বন্ধুরা, এতক্ষণ তোমাদের আমি দেখাচ্ছিলাম রামেশ্বরমে সেই পঞ্চমুখী হনুমান মন্দিরের ভিডিও। এখানে ভিডিওগ্রাফি সম্পূর্ণরূপে নিষিদ্ধ ছিল, তাই এই ডিটেলস ভিডিও আমি করতে পারিনি। এখন আমরা চলে এসেছি, দেখো এখানে পঞ্চমুখী হনুমান মন্দিরের ঠিক পাশেই অবস্থিত একটা খুব সুন্দর মন্দির যেটা দেখলাম, তার নাম হচ্ছে নটরাজ মন্দির। আর এই নটরাজ মন্দিরের পাশেই ছিল নটরাজ মন্দিরের মেডিটেশন হল। তো এখানে এর ভেতরেও কিন্তু আমি যেতে পারিনি, এখানে ভিডিওগ্রাফি অ্যালাউ ছিল না, তাই দূর থেকে এই মন্দির সমেত মেডিটেশন হলে একটা ভিডিও করেছিলাম ছোট্ট, সেটাই এখন তুলে ধরছি আমার কেডি লাইভ স্ট্রিমিং চ্যানেলে। আর এই পঞ্চমুখী হনুমান মন্দির দর্শন করে আর তার ঠিক পাশেই অবস্থিত নটরাজ মন্দির দর্শন করে এবং নটরাজ মন্দিরের মেডিটেশন হল দেখে আমরা গিয়েছিলাম রামেশ্বরমের আর একটা খুব সুন্দর সাইট সিন লক্ষণকুণ্ড বা লক্ষণ তীর্থমে। রামেশ্বরমের এই লক্ষণ তীর্থম বা লক্ষণকুণ্ড রামের ভাই লক্ষণের প্রেমময় স্মৃতিতে নির্মিত হয়েছিল, যেটা ইঙ্গিত দেয় যে ভগবান লক্ষণকে ভগবান রামের বংশে একটি মূল্যবান স্থান দেওয়া হয়েছিল। লক্ষণ মন্দিরের কাছে একটি পবিত্র পুকুর রয়েছে, যেটা স্থানীয় নাম হচ্ছে লক্ষণকুণ্ড। আর এই লক্ষণকুণ্ড হল তামিলনাড়ু রাজ্যের রামেশ্বরমে অবস্থিত রামানাস্বামী মন্দিরের কাছাকাছি একটি ঐশ্বরিক স্থান। এই লক্ষণ তীর্থ মন্দিরের দেওয়ালে রামায়ণের বেশ কয়েকটি উদাহরণ খোদাই করা আছে। এই মন্দিরে বেড়াতে আসা লোকজন প্রায়শই এই পুকুরে বা এই কুণ্ডে স্নান করতে যায় এবং এটা বিশ্বাস করা হয় যে এই লক্ষণ কুণ্ডে বা এই পুকুরে স্নান করলে নাকি সমস্ত পাপ ধুয়ে যায়। এবং এই মন্দিরে ভগবান রাম এবং সীতা দেবীর মূর্তিও রয়েছে, যা তাদের ঐক্যের চেতনাকে নির্দেশ করে। ভারতবর্ষের তামিলনাড়ু রাজ্যের রামেশ্বরম মন্দির থেকে মাত্র 1 কিলোমিটার দূরে প্রধান সড়কের উপর রামতীর্থমের কাছে এই লক্ষণকুণ্ড বা লক্ষণ তীর্থম মন্দিরটি অবস্থিত। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি রামেশ্বরমের সে বিখ্যাত লক্ষণকুণ্ডে। কিছুক্ষণ আগে ভোজপুরি থেকে এসে পৌঁছালাম এই লক্ষণকুণ্ডে। এর আগে দেখে নিয়েছি পঞ্চমুখী হনুমান মন্দির এবং তারপর দেখেছি নটরাজের মন্দির, তারপর এই মাত্র এসে পৌঁছালাম লক্ষণকুণ্ডে। কথিত আছে ভগবান রামের ভাই লক্ষণ এখানে শিবলিঙ্গ প্রতিষ্ঠা করে শিব পুজো করেছিলেন এবং এটা বিশ্বাস করা হয় যে ভগবান লক্ষণ তার সমস্ত পাপ হতে শুদ্ধ হওয়ার জন্য এখানে শিবলিঙ্গ প্রতিষ্ঠা করে শিব পুজো করেছিলেন এবং এই তীর্থমে বা এই কুণ্ডে স্নান করেছিলেন। তাই লক্ষণের নাম অনুসারে এই কুণ্ডের নাম দেওয়া হয়েছে লক্ষণকুণ্ড। কুণ্ডের শীতল হাওয়ায় এটি বসার জন্য এবং বিশ্রাম নেওয়ার জন্য একটি চমৎকার জায়গা। এই লক্ষণ তীর্থ মন্দিরটি খুবই শান্ত এবং খুব সুন্দরভাবে এখানে এর রক্ষণাবেক্ষণ হয়ে থাকে। বর্তমানে এই লক্ষণকুণ্ডের উন্নয়নের অনেক কাজ চলছে, যাতে ভবিষ্যতে আরও অনেক পর্যটক এবং পুণ্যার্থী এখানে আসতে পারেন। দেখতে পাচ্ছ আমার পেছনে আছে এই লক্ষণ কুণ্ডের গেট। এতক্ষণ ছিলাম এই লক্ষণকুণ্ডে, কিছুদিনের মধ্যে নিয়ে আসবে এই লক্ষণকুণ্ডের ভিডিও কেডি লাইভ স্ট্রিমিং চ্যানেলে। তো বন্ধুরা, এতক্ষণ আমি তোমাদের দেখাচ্ছিলাম রামেশ্বরমে অবস্থিত লক্ষণকুণ্ড বা লক্ষণ তীর্থম মন্দিরের ভিডিও। আর এই লক্ষণকুণ্ডই ছিল আজকের জন্য আমার দেখা রামেশ্বরমের শেষ সাইট সিন। আর এরপর আমরা সবাই হোটেলে ফিরে গিয়েছিলাম আর পরদিন সকালবেলায় শুরু করেছিলাম এই রামেশ্বরম শহরের দ্বিতীয় পর্বের ভ্রমণ কাহিনী। দ্বিতীয় পর্বের ভ্রমণ কাহিনীতে থাকছে রামেশ্বরমের ভিলুন্দি তীর্থমের ভিডিও, থাকছে আর একটা খুব জনপ্রিয় সাইট সিন রামাপদমের ভিডিও, থাকছে পম্বন ব্রিজ সমেত আন্নাই ইন্দিরা গান্ধী রোড ব্রিজের ভিডিও, ডক্টর এপিজে আব্দুল কালাম স্যারের মেমোরিয়াল ও রামানাথ স্বামী মন্দিরের কিছুটা অংশের ভিডিও। আজকের পর্বটা কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টস বক্সে। ভালো লাগলে কেডি লাইভ স্ট্রিমিং চ্যানেল সাবস্ক্রাইব করবেন
আর এরকম সুন্দর সুন্দর ট্রাভেল ভিডিও দেখতে হলে কেডি লাইভ স্ট্রিমিং চ্যানেলের সঙ্গে থাকুন।